তাওয়াং এখান থেকে 134 কিলোমিটার আর সেলা পাস হচ্ছে 57 কিলোমিটার। এই গেটের এখানেই শুরু হচ্ছে তাওয়াং ডিস্ট্রিক্ট। তো এই গেটটার সামনে তো একটা ফটো বানতা হয়। এই সেলা লেক কিন্তু হয়েছে সেলা বলে একজন মহিলার নামে। এ বাবা, এবার কি হবে? এখান থেকেই কিন্তু এইদিকে যে সৈনিকরা ফরওয়ার্ড পোস্টে থাকতো তাদেরকে কমান্ড করা হতো, হ্যালো ট্যাঙ্গো টু চার্লি ওভার, ট্যাঙ্গো টু চার্লি ওভার। এই হচ্ছে বাংকারের ভেতর, লোহার বিমগুলো দিয়ে বানানো পাথরের এই ছোট্ট বাংকার। গুড মর্নিং বন্ধুরা, আজকে 21শে মে, এখন বাজে হচ্ছে 7:47। আমরা বেরোলাম দিরাংয়ের হোমস্টে থেকে। আমরা ভেবেছিলাম 7টায় বেরোবো, কিন্তু সেই ব্যাগ গোছাতে গোছাতে একটু লেটই হয়ে গেল। তবে 45 মিনিটসে তেমন কিছু না, তাই না বলো? আজকে রৌদ্রোজ্জ্বল একটা দিন, সকালে উঠে থেকে দেখছি সুন্দর রোদ উঠেছে, তাই মনটাও আমাদের খুব ভালো। আর প্রথম আমরা অরুণাচলে এসে নীল আকাশ দেখতে পেয়েছি, মানে সাদা মেঘে ঢাকা, তবু মাঝে মাঝে দেখো হালকা হালকা নীল দেখা যাচ্ছে। আজকে আমরা যাব হচ্ছে তাওয়াং। দিরাং থেকে তাওয়াংয়ের ডিস্টেন্স 127 কিলোমিটার, কিন্তু আমরা জার্নি করবো টোটাল 137 কিলোমিটার। তার কারণ আমরা বিভিন্ন স্পট ঘুরতে ঘুরতে যাব। এইখানে দিরাংয়ে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে, কালকেই তোমাদের দেখিয়েছিলাম। এখানে আমরা ফুয়েল আপ করাচ্ছি না, কারণ আমার এখনও অনেক তেল আছে। মোটামুটি আরও 100 কিলোমিটার রাস্তা আরাম করে চলে যেতে পারবো। তো বিভিন্ন স্পট আমরা ঘুরতে ঘুরতে যাব, যার মধ্যে পড়বে সেলা পাস, সেলা লেক, যশবন্তগড়, তারপর জাং ওয়াটারফল। এই জায়গাগুলো আমরা ভিজিট করব, তারপর পৌঁছবো আমরা তাওয়াং। আমরা আবারও চলে এসেছি দিরাং মার্কেট। কালকে এই মার্কেট কিন্তু তোমাদের পুরো ঘুরিয়ে দেখিয়েছি, মানে আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি। আর এখন আমরা দিরাংয়ে আছি। আমরা চলে যাব আরও ওয়েস্ট সাইডে, মানে অরুণাচলের একদম এক্সট্রিম ওয়েস্ট সাইডে হচ্ছে তাওয়াং। আর তাওয়াংয়ের অল্টিটিউড অলমোস্ট 10,000 ফিটের কাছাকাছি। তো আজকে আমরা অনেকটা ক্লাইম্ব করব। আমরা এখন 5,000 ফিটের কাছাকাছিতে আছি। আজকে রোদটা উঠতে দেখে কিন্তু খুব ভালো লাগছে, কারণ আমরা যখন থেকে মানে শিলিগুড়ি থেকেই, মানে অরুণাচল ঢুকেছি বা আসাম ঢুকেছি তখন না, শিলিগুড়ি থেকেই কিন্তু আমাদের পিছনে এই মেঘ তাড়া করে বেড়াচ্ছিল। জানি না সামনে কীরকম ওয়েদার পাবো, সেলা পাস আদেও খোলা পাবো নাকি, কারণ সেলা পাসের ওয়েদার একদমই আনপ্রেডিক্টেবল। তো এখানে হোমস্টে ওনার বললো চলে যাও, না হলে সেলা টানেল আছে। বাট আমাদের ইচ্ছে আমরা সেলা পাস দিয়ে যাব, আর ফেরার সময় আমরা এই রাস্তা দিয়ে ফিরবো, তখন সেলা টানেল দিয়ে ফিরবো। এই হচ্ছে দিরাং মার্কেটের মেন জাংশন। এখান থেকেই লেফট সাইডে চলে যাচ্ছে হচ্ছে দিরাং মনেস্ট্রি, আর রাইট সাইডে শান্তি ভ্যালির রাস্তা। সুন্দর ঝকঝকে একটা ওয়েদার, এই ওয়েদারটাই যেন বজায় থাকে। এখানে রাস্তা দিরাং থেকে বেরোনোর পর একটু কাঁচা পাকা মিশিয়ে আছে। এখানে দুদিকে দুটো বাচ্চা গাড়িটা দেখে হাত বের করে টাটা করছে। কি কিউট হয় এই পাহাড়ের এই বাচ্চাগুলো। আচ্ছা, যারা বাইক এনথুজিয়াস্ট আছো তাদের যে একটা কথা বলে রাখি, তোমরা কতজন নোটিস করেছো জানি না, এইখানে কিন্তু আমার বাইকে একটা নতুন একটা অ্যাডিশন হয়েছে, একটা নতুন ডিভাইসের, দ্যাট ইজ TPMS, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম। এর আগে যখন আমি ট্যুরে যেতাম, তো প্রতিদিন সকালবেলা কিন্তু একবার করে টায়ার প্রেশারটা আমাকে চেক করতে হতো। আমার কাছে টায়ার ইমপ্লিমেন্টার থাকে, টায়ার ইমপ্লিমেন্টার লাগিয়ে চেক করতে হতো। তো সেটা একটা অকারণ, অনেক সময় দেখতাম যে হ্যাঁ টায়ার প্রেশার ঠিকই আছে, মানে বেশিরভাগ সময় দেখা যেত 2-3 দিনে একবারের বেশি হয়তো দরকার পড়ে না হাওয়া দেওয়ার, কিন্তু আমি সবসময় চেক করেই বেরোতাম। তাতে একটা এফোর্ট যেত, প্লাস আমার তো টিউবলেস টায়ার না, কাজেই একটা পাংচারের সবসময় ভয় থাকে। গাড়ির পিছন চাকা একটু নড়লেই মনে হয় যেন কিছু একটা হয়েছে, কিছু একটা হয়েছে। তো এই TPMS লাগানোর পরে আমি কিন্তু অল টাইম টায়ার প্রেশার মনিটর করতে পারছি। এই যে এখানে যেমন দেখিয়ে দিচ্ছে, সামনের চাকায় আমার আছে এখন 29 PSI আর পিছনের চাকায় আছে 40 PSI। অল টাইম আমি এটা মনিটর করতে পারবো। USB চার্জিং আছে, তবে আমি 1 মাস আগে লাগিয়েছি, এখন পর্যন্ত একবারও চার্জ দিতে হয়নি। প্রচুর ব্যাটারি ব্যাকআপ, আর নর্মাল একটা পাওয়ার ব্যাঙ্ক দিয়েও এটা চার্জ হয়ে যায়। এখানে জাস্ট এই মনিটরটা লাগানো আছে, আর দুটো চাকায় দুটো সেন্সার লাগানো আছে। তো খুবই ভালো একটা ডিভাইস, মানে খুবই ইউজফুল। এটার দাম আমার পড়েছে 2300 টাকা, অ্যামাজনে এটা 2500 টাকা 2400 টাকায় মোটামুটি পাওয়া যায়। তো যারা টায়ার প্রেশার অল টাইম মনিটর করতে চাও, নির্ভয় থাকতে চাও, কখন টায়ার প্রেশার কমে গেছে সেই নিয়ে ডাউটে না থাকতে চাও, এই ডিভাইসটা কিন্তু তাদের জন্য খুবই ইউজফুল হতে পারে। আমার এটা কোনো রকম পেড প্রমোশন এসব কিছু না, আমি একটা ডিভাইস কিনেছি। এটা বাইক এনথুজিয়াস্ট যারা আছো, এই ধরনের বাইক গ্যাজেটস খুঁজে বেড়াও, তাদের জন্য ইনফরমেশনটা দিলাম।
তাওয়াং এখান থেকে 134 কিলোমিটার আর সেলা পাস হচ্ছে 57 কিলোমিটার। আর এই বোর্ডটা যেখানে দেখলে তার ঠিক 10 মিটার আগেই আরেকটা পেট্রোল পাম্প ছিল। তো পেট্রোল পাম্প এখানে প্রচুর, মানে ফুয়েলের কোনো রকম সমস্যা হবে না। এখানে পেট্রোলের প্রাইস আজকের ডেটে 92 টাকা 12 পয়সা করে। এখানেও কিন্তু পেট্রোলের দামটা অনেকটাই কম, ইনফ্যাক্ট আসামের থেকেও কম। ভালো, এইরকম দাম হলে তবুও ঠিক আছে, কিন্তু 105 টাকা 6 টাকা, দ্যাট ইজ টু মাচ। দিরাং টাউন ক্রস করে 3-4 কিলোমিটার একটু ভাঙাচোরা রাস্তা থাকলেও এই দিকটা কিন্তু একদম দারুণ রাস্তা, চওড়া, সুন্দর, ভালো কন্ডিশনের রাস্তা। ভালো লাগবে তোমাদের এই রাস্তায় গাড়ি চালিয়ে। বোথ ওয়ে 2 লেনের রাস্তা হলেও রাস্তার যা উইড, তাতে মনে হচ্ছে যেন 4 লেনের রাস্তা। একদম চওড়া রাস্তা, 4th গিয়ারে 60-তে গাড়ি চালানো যাচ্ছে। ওফ, হেভি হেভি রাস্তা এখানে। দেখো এখানে আর্মির সব জওয়ানরা মাউন্টেন সাইক্লিং করছে। আমরা 19 কিলোমিটার এসেছি দিরাং থেকে তাওয়াং যাওয়ার পথে, আর মাঝে পড়েছে নিয়াকমাদুম ওয়ার মেমোরিয়াল। এখানে লেখা আছে ইনডোমিটেবল সেলা ওয়ারিয়ার্স। আমরা নিয়োকমাদুম ওয়ার মেমোরিয়ালের ভেতরে ঢুকলাম। এখানে কিন্তু কামেং কালচারাল অ্যান্ড হেরিটেজ মিউজিয়ামও আছে, তবে এই জায়গাটা সবাই ঢোকে না, থ্রু বেরিয়ে যায়। বাট ঢুকে ভালো লাগলো, কারণ 1962-তে যে যুদ্ধ হয়েছিল চাইনিজ আর্মির সাথে ইন্ডিয়ান আর্মির, সেখানে কিন্তু ইন্ডিয়ান আর্মির এই ব্যাটালিয়নগুলো 4 নম্বর রাজপুতানা রাইফেল, 1 নম্বর শিখ রাইফেল, এরকম অনেক ডোগরা রেজিমেন্ট, এই সমস্ত রেজিমেন্টের প্রচুর সৈনিক কিন্তু এখানে যুদ্ধ করে শহীদ হয়েছিল আমাদের দেশের জন্য। যারা শহীদ হয়েছিল তাদের নাম মার্বেলের ফলকে খোদাই করে এখানে একটা মেমোরিয়াল বানানো আছে। এখানে কিন্তু খুব একটা বিশাল যুদ্ধ হয়েছিল, সেই হিস্ট্রি পুরো ওখানে লেখা আছে। আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে পড়ে দেখতে পারো। ভালো লাগবে জায়গাটা, তোমরা এসো। মিউজিয়ামের ভেতরেও যেতে পারো, বাট মিউজিয়ামটা অনেকটা উঁচুতে। আমি আর যাচ্ছি না, কারণ আমার পায়ের কন্ডিশন খুব একটা ভালো না, আমার হাঁটুতে বেশ ব্যথা হয় বেশি সিঁড়ি উঠলে। তো আমরা এখান থেকে এগিয়ে যাচ্ছি সেলা পাসের দিকে। সেলা পাসের ডিস্টেন্স এখান থেকে আর 45 কিলোমিটার। এই পাহাড়টা কি সুন্দর লাগছে এইখান থেকে, রোদ উঠেছে, দুদিকে পাহাড়টা এরকম নেমে গেছে, আর মাঝখান দিয়ে চলে গেছে একটা নদী। সে আমরা যেরকম ছবি আঁকি পাহাড়ের ছোটোবেলাতে, ঠিক সেরকম লাগছে। আর ওপরে সাদা মেঘ। রাস্তা খুবই সুন্দর, চওড়া, খুব ভালো রাস্তা। যে কেউ এই রাস্তা দিয়ে ভালো মতোভাবে চলে আসতে পারবে। সেলা টপ এখান থেকে 30 কিলোমিটার, তাওয়াং এখন 107 কিলোমিটার। খুবই সুন্দর নেচার, চারপাশের বিউটি খুব সুন্দর। আমি এখন বেশি ভিডিও করছি না, তার কারণ আর্মির বড় কনভয় যাচ্ছে। কনভয়ের ছবি তোলা রেস্ট্রিক্টেড, উচিতও না, তো সেই জন্য আর ভিডিও করছি না। এগোচ্ছি আমরা বৈশাখী ক্যাম্পের দিকে, 6.5 কিলোমিটার বাকি। তো ওখানে গিয়ে একদম ডিরেক্ট তোমাদেরকে দেখাচ্ছি বৈশাখীর যে আর্মি ক্যাম্প আছে সেটা কীরকম। চলে এসেছি আমরা বৈশাখী। এই জায়গাটার নাম বৈশাখী। এখানে মিলিটারি স্টেশন আছে, তার সাথে সেলা ওয়ারিয়ার মেমোরিয়াল আছে, এই যে সেই স্ট্যাচু। এর ভেতরেও যাওয়া যায় কি দেখতে হবে। রাষ্ট্রম সর্বোপরি, মানে দেশ সবার আগে, সেলা ওয়ারিয়ার্স। এখানটা দাঁড়ানো যায়, এখানটা একটু দাঁড়িয়ে নিই। এবার গ্লাভসটাও পরে নেবো, উইন্টার গ্লাভসটা পরে নেব। আর এখানে একটা দেখছি ক্যাফে টাইপের আছে, তো এটা যদি চাটা পাওয়া যায় তো খারাপ হয় না। বৈশাখী মিলিটারি ক্যাম্প, এখান থেকে আমরা বেরোলাম ঘড়িতে সময় 9:55। এখানে হাফ অ্যান আওয়ার মতো কাটালাম, আধ ঘন্টা মতো এখানে টাইম স্পেন্ড করলাম। এটার পিছনে দুটো কারণ। এখানে ছিল সুভিনিয়ার শপ, বেকারি, টি স্টল, যেটা দেখে ঐন্দিলা হামলে পড়েছিল, তাই আমরাও খেয়ে নিলাম 2 কাপ গরম গরম চা, যেটা গাটাকে গরম করে দিল, আর 2টো ব্রাউনি।
যেটা আমাদের পেটটাকে ভরিয়ে দিল। কারণ এবার আমরা উঠতে চলেছি সেলা পাস। সেলা পাসের ডিস্টেন্স এখান থেকে 17 কিলোমিটার। ওখানে একজন আর্মি পার্সোনাল ছিল, যিনি বললেন যে এবার এগিয়ে যাও, না হলে সামনে ওয়েদার খারাপ হয়ে যাবে। তাই আমরা এবার বেরিয়ে গেলাম। তবে জায়গাটা খুব ভালো ছিল, তোমরাও এখানটা দাঁড়াতে পারো, কারণ এখানে ওই সুভিনিয়ার শপটাতে অনেক কিছু আছে। আমরাও এখানে একটা টাওয়াল কিনলাম, সুন্দর সেই নরম মাইক্রোফাইবার টাইপের টাওয়ালগুলো ছিল, ওটা একটা কিনলাম। আর তার সাথে অনেক কিছু জ্যাকেট ট্যাকেট, জুতো, মোজা, গ্লাভস, টুপি, সমস্ত কিছু আছে। এই জায়গাটার হাইট 11,000 ফিট, সেলা পাসের হাইট হচ্ছে 13,700 ফিট। তো এখানে একটু টাইম স্পেন্ড করলে বডি ভালো মতোভাবে অ্যাক্লামেটাইজ করার টাইম পাই, সেই জন্য এই জায়গাটা দাঁড়ানো ভালো। আর সেলা পাস যখন উঠছি আমরা কিন্তু অলরেডি জল খাওয়া স্টার্ট করে দিয়েছি। আমরা এটা করি, এবং তোমরাও যদি এই জিনিসটা ফলো করো, যে কোনো পাসে ওঠার সময় অনেকটা জল খাও, তাহলে কিন্তু কোনো পাসে কোনো সমস্যা হওয়ার কথা নাই। আর ওঠার আগে হালকা কিছু খাওয়াটাও ভালো জিনিস। সেলা পাস পৌঁছতে আমাদের এখনও 12 কিলোমিটার বাকি আছে। মেঘে রাস্তা পুরো ঢেকেই গিয়েছে, সেই বমডিলার যে রাস্তাটা ছিল ওই রকম হয়ে গেছে। সেদিন অবশ্য সন্ধে হয়ে গেছিলো, তাই জন্য ভিজিবিলিটি আরও কমে গেছিলো। দেখেছো তো আগের ব্লগটা, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আই বাটনে, ওই ব্লগটাতে দেখতে পাবে কিভাবে আমরা দিরাঙে এসে পৌঁছেছিলাম। সেলা পাস এখান থেকে 11 কিলোমিটার রাইট সাইড। এই যে পয়েন্টটা, এখান থেকে বাঁদিকে যদি যাওয়া হয় তাহলে হচ্ছে সেলা টানেলের দিকে চলে যাচ্ছে, আর ডান দিকে গেলে হচ্ছে সেলা পাস। তো সেলা টানেল দিয়ে আমরা ফেরার সময় ফিরবো। এখন আমরা এই পাসে ওঠা ক্লাইম্ব শুরু করলাম। মেঘের ওপর দিয়ে যাচ্ছি, মেঘে যে ঢেকেছিল পাহাড়টা, সেই মেঘগুলো এখন নিচে চলে গেছে। যদিও বা সামনে মেঘ আছে বলে সেরকম ডিফারেন্স বোঝা যাচ্ছে না, বাট এই মেঘগুলোর নিচে ছিলাম আমরা। সেলা পাসের রাস্তা মানে ভালোই, বাট একটু মানে পুরনো রাস্তা, তাই একটু খানাখন্দ গর্ত আছে, এখানে পাথর পড়েছে। সেলা পাস ওঠার রাস্তাটা কিন্তু একটু দেখে শুনে কম স্পিডে উঠবে, কারণ রাস্তা কিন্তু যেরকমটা বলছিলাম যে ভালোই ভাঙাচোরা আছে, আর কিছু কিছু জায়গা পাথর পড়ে আছে। এখনই একটা টার্নিংয়ে যেরকম সামনে হট করে বড় পাথর এসেছে, তো এরকম যদি টার্নে স্পিড থাকে তাহলে কিন্তু গাড়ি পড়ে যাবে এবং তাতে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স আছে। এই মেঘাচ্ছন্ন রাস্তাটাকে এনজয় করতে করতে আমরা এখন সেলার দিকে এগোচ্ছি। আর সামনের মাইল ফলক বলছে 7 কিলোমিটার পরেই পড়বে হচ্ছে সেলা পাস। এসে গেছি আমরা সেলা পাসের গেটে। ওয়েলকাম টু তাওয়াং। এই যে গেট, এই গেটের এখানেই কিন্তু শেষ হচ্ছে ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্ট আর শুরু হচ্ছে তাওয়াং ডিস্ট্রিক্ট। তো এই গেটটার সামনে তো একটা ফটো বানতা है, কি বলো? আমরা দাঁড়িয়ে আছি 13,700 ফিটের সেলা পাসে। এখানে খুব সুন্দর একটা গেট করা, যেখান থেকে তাওয়াং ডিস্ট্রিক্ট শুরু হচ্ছে। এখানে একটা আর্মি ক্যান্টিন আছে, ক্যাফেটেরিয়া, ওখানে একটা ছোট্ট দোকান আছে, এখানে টয়লেট আছে, টয়লেট এখানে ইউজ করা যেতে পারে পাবলিকের জন্য। ওদিকটাতে একটা ছোট্ট একটা লেক টাইপের হয়ে আছে, চলো দেখাচ্ছি। তো খুব ভালো লাগছে এত উপরে এসে। এখানে একজন আর্মি পার্সোনালের সাথে দেখা হলো। তো তারা কোথাকার বলো? বেঙ্গলের, একজনের বাড়ি নবদ্বীপ, একজনের বাড়ি হচ্ছে বীরভূম। তো এত উপরে এসে ওনাদেরও ভালো লাগে, আমাদেরও ভালো লাগে নিজের জায়গার লোকের সাথে কথা বলতে পারলে। তো চলো এবার এগোই, সামনেটা তোমার দেখাচ্ছি। এইদিকে চলে যাচ্ছে জাং, আমরা এখন এইদিকেই যাব, তাওয়াং এইদিকে। বৈশাখী আমরা লেফট সাইড থেকে এলাম। এখানে একটা বোর্ড দেওয়া আছে যেটা স্টিকারে ভরে গেছে, দেখা যাচ্ছে না ঠিক মতো, লেখা আছে ওয়েলকাম টু জেলা। আমরা বলছি সেলা, কিন্তু এখানে লোকালরা কিন্তু এটাকে প্রোনাউন্সিয়েট করে জেলা বলে। ঐন্দিলা আবার অ্যাজ ইউজুয়াল ওপরে এসে ঠান্ডাতে লাফালাফি শুরু করেছে। এই যে এখানে এই হচ্ছে একটা ছোট্ট লেক টাইপের, এটা কিন্তু সেলা লেক না, না এটা সেলা লেক না, এটা এমনিতে একটা ছোট্ট একটা জলাশয় বলা যায় এখানটায়, সেলা লেক। এখান থেকে একটু আগিয়ে এগোই নাকি? এখন 10:55 বাজে। হ্যাঁ চলো যাওয়া যাক গন্তব্যের উদ্দেশ্যে। ঘড়িতে সময় একদম 11টা। আমরা সেলা পাস থেকে স্টার্ট করলাম নিচের দিকে যাওয়ার জন্য।
আর এই যে সামনে এটাই কিন্তু হচ্ছে সেলা লেক। এখানে একটা বোর্ড দেওয়া আছে, আই লাভ সেলা। চলো ওখানে দাঁড়িয়ে একটা ফটো তুলবো যদি ফাঁকা পাই, খুব একটা বেশি ক্রাউডেড না এখন। এখানে আর দাঁড়াচ্ছি না, ইন্দিরা বলছেন দাঁড়াবো না, না আমি একটু যাই, এগোই। ভালো লাগছে জায়গাটা দেখতে, লেকটা খুব সুন্দর লাগছে। 11টার সময় সেলা টপ থেকে নামা শুরু করলাম। 500 মিটার এগিয়ে সেলা লেক। এখানে অনেক জনের সাথে দেখা হলো, কথা হলো। আমিও তাদেরকে আর ভিডিওতে নিইনি, সত্যি কথা বলতে গেলে সবার সাথে না অন ক্যামেরা কথা বলতে গেলে সেই ফ্রিনেসটা থাকে না, তাই আমি তাদের সাথে এমনি কথা বলছিলাম। অনেকে বাঙালি ছিল, অনেকে ইউপির ছিল, একজন আসামের ছিল। খুব ভালো লাগে কথা বলে, মানে যখন তারা অ্যাপ্রিসিয়েট করে আমাদের বাইক নিয়ে আসাটা, বেস্ট উইশ করে যে ঠিক আছে ভালো করে তোমরা ঘোরো, তো খুব ভালো লাগে। আর এই যে তোমরা দেখছো লেফট সাইডে সেলা লেক, একটু ক্লিয়ার হয়েছে, একটু আগে পুরোটা ঢেকে ছিল। এই সেলা লেক কিন্তু হয়েছে সেলা বলে একজন মহিলার নামে, যিনি 1962-তে আমাদের ইন্ডিয়ান আর্মিকে প্রচুর সাহায্য করেছিল সেই যুদ্ধের সময়। সেই হিস্ট্রি আমরা সামনেই দেখব যখন আমরা যশবন্ত ওয়ার মেমোরিয়ালে আমরা যাব, তখন আরও বেশি করে দেখব। সেলা আর নুরা এই দুই বোন ছিল যারা ইন্ডিয়ান আর্মিকে প্রচণ্ড সাহায্য করেছিল, যে জন্য কিন্তু ইন্ডিয়ান আর্মি অনেক দিন পর্যন্ত চাইনিজ আর্মিকে আটকে রাখতে পেরেছিল। আজকে যে আমরা তাওয়াং যেতে পারছি সেই কারণটাও কিন্তু এই যুদ্ধটাই। 1962 যুদ্ধে চাইনিজ আর্মিকে এতটা প্রতিরোধ করতে পেরেছিল, তো তাই জন্যই কিন্তু তাওয়াং আমাদের ভারতের অংশ এখনও। সেটা আমাদের ইন্ডিয়ার ইন্টিগ্রাল পার্ট এবং সেটাই থাকবে। ইন্ডিয়ান আর্মি অলওয়েজ আমাদের দেশের প্রত্যেকটা বর্ডারকে প্রোটেক্ট করে রেখেছে, চিরদিন রেখেছে এবং রাখছে। স্যালুট টু ইন্ডিয়ান আর্মি। সেলা টপ থেকে যশবন্তগড় এটার ডিস্টেন্স হচ্ছে 19 কিলোমিটার। আমরা এখন নামছি নিচের দিকে, সামনে আমরা অনেকটা অল্টিটিউড নেমে যাবো, কারণ পাস মানেই একদিকে ওঠা একদিকে নামা। দেখা গেছে রোদ দেখা গেছে। আমরা সেলা পাস থেকে নামছি, এখন রোদ দেখা পেয়েছি, রোদ উঠেছে, সামনে মেঘগুলো উড়ে উড়ে আসছে, আবার সেলা পাসটা ঢেকে যাবে। কি সুন্দর সেলাপাস থেকে নামার রাস্তার কন্ডিশন তো খুবই ভালো, দেখতে পাচ্ছ। আর ডান দিকে হলুদ হলুদ ফুল ফুটে আছে, ইয়াকগুলো চড়ে বেড়াচ্ছে, দারুণ ল্যান্ডস্কেপ। আমরা সেলাপাস থেকে এখন প্রায় পুরোটাই নেমে এসেছি। প্রচুর আর্মি এস্টাবলিশমেন্ট ছিল, সেলাপাসের জাস্ট নামা স্টার্ট করলাম, তারপর থেকেই দেখলাম যে আর্মির বিশাল বড় ক্যাম্প। তো ওখানে কোনো রকম ফটো ভিডিও তুলিনি, তোমরাও তুলো না, সেটাই আমাদের দেশের সেফটি সিকিউরিটির জন্য ভালো। এটা মেন রোড না, এটা মেন রোড। বাহ, রাস্তায় যেতে যেতে সুন্দর একটা ঝর্ণা, বেশ বড় সুন্দর ঝর্ণা। গাড়িটা চলে যাক, আমি এই ঝর্ণাটা দেখে নিই ভালো করে। সুন্দর, দাঁড়িয়ে ছবি টবি তোলা যেত, আর দাঁড়ালাম না, একদম যশবন্তগড়ে গিয়ে দাঁড়াবো। ও রাস্তা একটু কাদা আছে, আচ্ছা ভালোই কাদা আছে। এ বাবা, এবার কি হবে? দেখো 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 দেখো, ঠেলতে হবে। গাড়ি ফেলে দেবো, দাঁড়াও। হ্যাঁ হয়ে গেছে। ঝর্নার পরে এই জায়গাটা রাস্তায় কাজ হচ্ছে, হেভি কাদা, হেভি কাদা, তার মধ্যে লরি চলে এসেছিল। সিঙ্গেলেই যাই।
গাড়ি ফেলে দেবো দরকার হলে। ও টাফ ছিল, টাফ ছিল। জুতো পুরো কাদা, পুরো কাদা কাদা। ছোট্ট একটা ঝর্ণা, ছোট বড় অনেক ঝর্ণা দেখলাম সেলাপাস থেকে যশবন্তগড়ের দিকে যেতে। ওই দূরে একটা ফ্ল্যাগ উঠছে, মনে হচ্ছে ওটাই যশবন্তগড়। এখান থেকে আর 1.5 কিলোমিটার দেখাই যাচ্ছে। হ্যাঁ নিচে রোদ কি সুন্দর দেখা যাচ্ছে, আর এই জায়গাটা পুরো মেঘলা, কালো মেঘ। এসে গেছি আমরা যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে। এখানে বড় বোর্ড দেওয়া আছে, ভেতরে আমরা ঢুকবো। এখানে আই লাভ যশবন্তগড়। এই যশবন্তগড়ের নাম হয়েছে আমাদের ইন্ডিয়ান সোলজার শ্রী যশবন্ত সিংজির নামে। যশবন্ত সিংজি 1962-এর যে চাইনিজের সাথে ইন্ডিয়ান ওয়ার হয়েছিল, সেখানে খুব বীরত্বের সাথে লড়ে তারপরে আমাদের দেশের জন্য শহীদ হয়। ভেতরে যত যাব ওনার সম্পর্কে জানতে পারবো। তবে ঢোকার আগেই এখানে একটা সুভিনিয়ার শপ আছে, ওখানে গেলাম। এর ভেতরে অনেক কিছু আছে, তার মধ্যে আমি এই হ্যাটটা কিনেছি আর উইন্ডিলা একটা স্কার্ফ কিনেছে। যশবন্তগড় মেমোরিয়ালে ঢুকে তোমরা একটু সামনের দিকে এগিয়ে আসলে দেখতে পাবে এখানে পরপর বেশ কিছু পুরনো বাংকার রয়েছে। এটা যেমন বাংকার 3, বাংকার 4, তার আগে ছিল বাংকার 1, বাংকার 2 এবং তার সামনেও কিছু বাংকার রয়েছে তোমরা দেখতে পাবে, যেগুলোতে ন্যাশনাল ফ্ল্যাগ লাগানো রয়েছে। ওগুলো হচ্ছে 1962-এর যখন ইন্দো চায়না যুদ্ধ হয়েছিল তখন। এখান থেকে দাঁড়িয়ে বাই এয়ার কিন্তু চায়না অকুপাইড টিবেট যেটা, সেটা কিন্তু মাত্র 10 কিলোমিটার। আর বাই রোডে 3-4টে পাহাড় টপকে গেলে 110 কিলোমিটার পরে হচ্ছে চায়না। তো এইখানেই যুদ্ধটা হয়েছিল। এখানে আসে যশবন্তগড় স্মৃতিস্থল, ওনার ব্যবহৃত কিছু জিনিস এখানে রাখা রয়েছে। ইন্দো চায়না ওয়ারে যেসব সৈনিকরা আমাদের দেশের জন্য লড়ে শহীদ হয়েছিলেন, তাদের মধ্যে কিছু জনের এখানে ছবি দেওয়া আছে, অরিজিনাল ছবি দেওয়া আছে। আর এই যে গাছের টুকরোটা রাখা আছে, এই জায়গাটা মানে এখন এটা একটা পাকা ঘর তৈরি হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি এই গাছটার কিন্তু নিচে গুড়ি আছে, মানে অরিজিনাল রুট থেকে। রাইফেলম্যান যশবন্ত সিংজি যখন শত্রুপক্ষের গুলিতে আহত হয়েছিলেন, তখনও বেঁচে ছিলেন, তখন এইখানেই কিন্তু এসে আশ্রয় নিয়েছিলেন। আর এইখানে সমস্ত ওনার ব্যবহারের জিনিসপত্র, তার সাথে ওনার নেম প্লেট, ওনার র্যাঙ্ক, সমস্ত কিছুর এখানে অরিজিনাল রাখা আছে। এখানে দেখতে পাচ্ছি তখনকার দিনের একটা বন্দুক, তারপর ওখানে টেলিফোন, যেগুলো দিয়ে কমিউনিকেশন করা হয়। তো মানে হঠাৎ করে যেন এতগুলো বছর পিছিয়ে যেতে পারবে এখানে আসার পর। মাস্ট ভিজিট প্লেস যখন তোমরা তাওয়াং যাচ্ছ। এই হচ্ছে 1962-এর নুরানাংয়ের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের কমান্ড পোস্ট। এখান থেকেই কিন্তু এইদিকে যে সৈনিকরা ফরওয়ার্ড পোস্টে থাকতো, তাদেরকে কমান্ড করা হতো, অর্ডার দেওয়া হতো যে কিভাবে যুদ্ধটা হবে। সব স্ট্র্যাটেজি এখান থেকে ঠিক করে সেইটা ওখানে ইমপ্লিমেন্ট করা হতো। মানে সিরিয়াসলি এখানে একদম খুব সুন্দরভাবে এই জায়গাগুলোকে মানে বাবা গো কি
এই দেখো এখানে তোমার মাথার উপরে ইয়াক। এই জায়গাগুলো খুব ভালো করে প্রিজার্ভ করে রেখেছে। দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি মাটির তলায় এই জায়গাগুলো। এই শুধু এইখান দিয়ে আলো ঢুকছে, বাকি এইখানে যারা অফিসার্স তারা এখানে সমস্ত স্ট্র্যাটেজি ঠিক করতো, আর সেগুলো রেডিও থ্রু বলতে হচ্ছে ফরওয়ার্ড পোস্টে। অন্ধকার এখন এগুলো। কি ঠান্ডা ওই জায়গাটা। এটা তো মাটির তলায় অ্যাকচুয়ালি খুঁড়ে বানিয়েছে পাথর দিয়ে। এখানে কিন্তু কোনো আলো নেই, আমরা টর্চ জ্বেলে দেখছি। লিভিং রুম এটা। এই যে ভেতরে দেখো এটা লিভিং রুম লেখা ছিল বাইরে। এইরকম এইটুকু জায়গা, এর মধ্যে সোলজাররা শুতো, মানে কিছু যখন লোক যুদ্ধ করছে তখন এখানে বাকিরা রেস্ট নিচ্ছে, কিংবা যারা আহত তারা এখানে হয়তো শেল্টার নিচ্ছে, বসে রয়েছে। এই যে বসার জায়গা খুব দারুণভাবে প্রিজার্ভ করে রেখেছে আর্মি এটাকে। এখান থেকে পুরো জিনিসটাকে দেখতে পেতো এরা, এখান থেকে পুরো এই ভেতর থেকে বাইরেটা পুরো দেখা যাবে। এই যে জায়গাগুলো এগুলো হচ্ছে ফরওয়ার্ড পোস্ট, আর এই দিকটা স্ট্রেট চায়না। এটা হচ্ছে আরেকটা কমান্ড পোস্ট, এটা একটা মডেল পোস্ট। এটা পরে বানানো হয়েছে 90s 80-তে, মানে যখন 62 এর যুদ্ধ হয় তখন এটা ছিল না, এটা পরে একটা বানানো হয়েছে। হয়তো কোনো স্ট্র্যাটেজিক্যাল কারণে, অথবা আমাদের মধ্যে টুরিস্টরা এসে যেন দেখতে পায়। এখানে দেখতে পাচ্ছি কোম্পানি কমান্ডার অফিস। এখানে যে সিও থাকে তিনি এখানে বসেন, এখানে খাবার দাবারের ব্যবস্থা থাকে। এখানে দেখছি সমস্ত সেনার যে প্লেট, তারপর মাগ থাকে যেগুলোতে মাল্টিপারপাস ইউজ করে, তো সমস্ত কিছু রাখা। মানে সেনারা যে কত কষ্ট করে আমাদেরকে প্রোটেক্ট করে সেটা কিন্তু এখানে এলে বোঝা যাবে। অপারেশনস রুম, এখানে এই যে আমরা সিনেমাতে দেখি না ব্রিফিং দেয় এরকমভাবে, সেগুলোই এখন এখানে দেখছি। যে সমস্ত যে পিকগুলো সেগুলো আঁকা, কী করতে হবে। আর এখান থেকেও কিন্তু বাইরেটা দেখা যায়। এই যে ফরওয়ার্ড পোস্টকে কিন্তু এই কমান্ডার অফিস থেকেও দেখা যায়। রেডিও রুম, মানে কমিউনিকেশনের জন্য এই রুমটা ইউজ হয়। হ্যালো ট্যাঙ্গো টু চার্লি, ট্যাঙ্গো টু চার্লি, হ্যালো ট্যাঙ্গো টু চার্লি, ওভার, ট্যাঙ্গো টু চার্লি, ওভার। আমরা হয়তো এটা জাস্ট ফর ভিডিও বানাচ্ছি, বাট সিরিয়াসলি যারা এখানে থাকে, যারা আমাদের দেশকে রক্ষা করছে, তাদের উদ্দেশ্যে হয়তো সেরকম কোনো ভাষা বা বিশেষণও কম পড়ে যাবে। সিরিয়াসলি যখন অরিজিনাল বাংকারটায় গিয়ে দেখলাম, জাস্ট মনে হচ্ছে এখানে ওটা বাংকার ছিল না, ওটা কমান্ড পোস্ট ছিল। ওটা কমান্ড পোস্ট ছিল। আমরা নেক্সট স্টেপে যাব বাংকারে। সেখানে তাহলে একজন আর্মির লাইফ কতটা কষ্টের, অনেকজন থাকে। তোমরা 72 আওয়ার্স বলে একটা সিনেমা আছে, তোমরা সিনেমাটা দেখো। এইখানে যে নুরানাঙ্গের যুদ্ধ হয়েছিল পুরো তার উপর বেস করে, খানিকটা ফ্রিকশনাল আছে, কিন্তু সিনেমাটা ভালো লাগবে আশা করি। যারা দেখোনি তারা দেখতে পারো। তাহলে 1962 এর যে নুরানাঙ্গের যুদ্ধ হয়েছিল, যে কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়ে এসে ভিডিও করছি, বলতে পারছি যে তাওয়াংটা আমাদের ইন্ডিয়ার পার্ট। হ্যাঁ, তো সেটা বুঝতে পারবে যে কিভাবে সেটা পেয়েছি, ফিল করতে পারবে। তো চলো এবার এগিয়ে যাই হচ্ছে বাংকারগুলোর দিকে। বুঝতে কি পারছো, এটা একটা বাংকার। এর ভেতরে সোলজাররা মানে থাকতো এবং সেখান থেকে যুদ্ধ করতো। ওইটাই চলো। এই যে বাংকার নাম্বার 8, বড় দেখতে পাচ্ছি। এখানে অনেক বাংকার আছে যেগুলো এখন অ্যাবান্ডেন্ড। তখন 1962-তে এইটাই ছিল হচ্ছে ফরওয়ার্ড পোস্ট। এই দিক থেকে চাইনিজ আর্মিরা আসছিল। তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখান দিয়ে, হ্যাঁ, যে এখান দিয়ে পুরো একদম রাস্তার মতো এই জায়গাগুলো সমস্ত দখল করে নিয়েছিল। এই জায়গা এখন রাস্তা হয়েছে, তখন এখানে রাস্তা ছিল না। তো এই হচ্ছে বাংকার। একটু দেখি, সাবধানে যাই।
এই হচ্ছে বাংকারের ভেতর। এই যে লোহার এগুলো দিয়ে, বিমগুলো দিয়ে বানানো পাথরের এই ছোট্ট বাংকার। এর মধ্যে জাস্ট এইদিকে একটা ফুটো, এদিকে একটা ফুটো, আর এই হচ্ছে ঢোকার জায়গা। এইখান থেকে নজরদারি করা হতো, মানে দেখতে হতো যে কেউ আসছে নাকি, আর এলে তারপর তাদের উপর ফায়ারিং। আর এইটাকে যতদূর সম্ভব ট্রেঞ্চ বলে, এই যে খোঁড়া জায়গাটা আমরা যে সিনেমাতে দেখি না, যে একটা বাংকার থেকে আরেকটা বাংকারে কভার নিয়ে যাচ্ছে, তখন কিন্তু এইগুলোর মধ্যে থেকেই যায়। আর সোলজাররা কিন্তু এখান থেকেই ফায়ারিং করে শত্রুপক্ষের উপরে। অন্যরকম একটা অভিজ্ঞতা হলো। এইরকম এত কাছ থেকে কোথাও দেখিনি, মানে টাচ করে কোথাও দেখিনি। মানে বাংকার, কমান্ড পোস্ট, দূর থেকে অনেক বাংকার দেখি যেগুলো এখন চালু। লাদাখের ভিডিওতেও তোমাদেরকে আমরা দেখিয়েছি যে বাংকার, কিন্তু ইটসেলফ বাংকারের ভিতরে কেমন হয়, কিভাবে সৈনিকরা বাংকারের ভিতরে থাকে এবং আমাদের দেশটাকে নিজেদের জীবন স্যাক্রিফাইস করে বাঁচিয়েছে, মানে সিরিয়াসলি এখানে না আসলে হয়তো বুঝতেই পারতাম না যে তারা কতটা কষ্ট করে। যশবন্ত সিংহর মেমোরিয়ালে কিন্তু এই একটা জায়গা আছে যেখানে গরম জল আর গরম চা তোমরা ফ্রিতে খেতে পারবে, যত চাও তত। এই জন্য কিন্তু আলাদা কোনো কস্ট লাগে না, এটা আর্মিদের তরফ থেকে সবটা আছে। তারপরেই ওখানে একটা ক্যান্টিন আছে, ক্যান্টিনে সবই পাওয়া যাচ্ছে দেখলাম, ডাল ভাত সবই পাওয়া যায় এখানে, ধোসা ম্যাগি সবই পাওয়া যায়। তো এখানে যদি কেউ চাই লাঞ্চ করে নিতে সেটাও করতে পারে। আর এই যে চাটা ফ্রি। এখন বাজে 1:16, আমরা যশবন্তগড় থেকে বেরোচ্ছি। ওকে চলো লেটস গো। নেক্সট আমরা দাঁড়াবো হচ্ছে জাং ওয়াটারফল। জাংয়ের ডিস্টেন্স এখান থেকে 24 কিলোমিটার। জাং ওয়াটারফল থেকে 9 কিলোমিটার দূরে আছি। এখানে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে। আমার যদিও এখন পেট্রোল লাগবে না, তবু তোমাদের ইনফরমেশনের জন্য বলে দিলাম। তো রাস্তায় দিরাংয়ের পরে এক জায়গায় ছিল, আর এখানে আছে, মানে অ্যাভেলেবল পেট্রোল পাম্প আছে। পেট্রোল নিয়ে অরুণাচলে কোনো চিন্তার ব্যাপারই না, আর পকেটেও ভারী পড়বে না, কারণ দামটা অনেকটা কম। সোজা 43 কিলোমিটার গেলে পড়বে তাওয়াং, আর আমরা নিয়ে নিলাম রাইট সাইড, সেটা হচ্ছে জাং ওয়াটারফল যাচ্ছে। এখান থেকে 8 কিলোমিটার আমাদের আরেকটু নিচে যেতে হবে। ওয়াটারফল মানে বুঝতেই পারছি, একটু নিচে যেতে হবে। তারপর আমরা এই রাস্তাটা আবার ব্যাক করে এসে আবার মেন রোড ধরে তাওয়াংয়ের দিকে এগোবো। আমরা দেখতে পাচ্ছি জাং, শুরু হলো জাং ভিলেজ। এখানেও একটা সুন্দর গেট করা। এটা কিন্তু অরুণাচলে সব জায়গাতেই দেখছি যে প্রত্যেকটা গ্রামের আগে বা প্রত্যেকটা জায়গার আগে সুন্দর করে গেট করা। এটা অবশ্য বুদ্ধিস্ট কালচার, এখানে বেশিরভাগ লোকই বুদ্ধিস্ট। জাং ঢোকার আগে একটা পেট্রোল পাম্প দেখলাম, আবার ওয়াটারফলের জাস্ট 1 কিলোমিটার আগেও আরেকটা পেট্রোল পাম্প আছে। এখানে হোটেলও আছে, তো লাঞ্চ করার হলে, টিফিন করার হলে কিন্তু অপশান আছে। ওই যে আমরা ফার্স্ট গ্লিম্পস অফ জাং ওয়াটারফল পেয়ে গেছি। আমাদেরকে যেতে হবে হচ্ছে এই দিকটাতে, এই বাঁদিকে চলে যাচ্ছে হচ্ছে তাওয়াং, আর আমরা এই দিকটাই যাচ্ছি জাংয়ের জন্য। জাং ওয়াটারফলে ঢোকার জন্য এন্ট্রি ফি আছে। এখানে এন্ট্রি ফি ছিল, এন্ট্রি ফি হচ্ছে 40 পার পারসন, 80 টাকা লাগলো। এই যে গেট করা আছে, গেট থেকে লেফট সাইডে মানে নিচের দিকে যে রাস্তাটা নেমে যাচ্ছে সেইটাই হচ্ছে ওয়াটারফলের দিকে যাচ্ছে। ও হিউজ, ও ভাই বিশাল ওয়াটারফল। ওরে সাবাস, কি দেখা যাচ্ছে এই জায়গাটা থেকেই, ব্যাপক লাগছে, দুর্ধর্ষ লাগছে এখান থেকে। ও ঠিক আছে, চলো নিচের দিকে যাই, নিচ থেকে দেখবো। এখান থেকেই যা ভিউ পাচ্ছি, মানে চোখে দেখে শান্তি। জাং ওয়াটারফলে পৌঁছেছি, 8 ঘন্টা হয়ে গেল, কিন্তু ওয়াটারফলের কাছে এখনো যেতে পারিনি। তার কারণ হচ্ছে
এসেই এত সুন্দর রোদ দেখে ড্রোন ওড়াতে শুরু করেছিলাম। এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে নুরানাং ওয়াটারফল। এই যে সেলা পাশে বললাম না, সেলা আর নুরা দুই বোন, সেলার স্মৃতির উদ্দেশ্যে সেলা পাস, সেলা লেক নাম হয়েছে। আর এই নুরানাং ওয়াটারফল হচ্ছে সেই বোন নুরার স্মৃতির উদ্দেশ্যে, ওনাকে সম্মান জানানোর জন্য। তো এখানে এলে তোমাদের পার্কিং করতে হবে। এইখানে একটা পাওয়ার স্টেশন আছে, পাওয়ার স্টেশনের ঠিক পিছনে। ড্রোন শটগুলো দেখে নাও, জাস্ট মনটা ভালো হয়ে গেল। তোমরা যতক্ষণ ড্রোন শট দেখছো, আমরা ততক্ষণ একটু নিচের দিকে নেমে যাই। নিচে নামতে হবে ওয়াটারফলের কাছে যাওয়ার জন্য। তাহলে রেডি তো? 3, 2, 1, দেখে নাও ড্রোন শটটা। জাং ওয়াটারফলসে এসে লোকজনকে দেখে মাইরি বলছি আমার হাসতে হাসতে পেটে ব্যথা উড়ে গেছে। কেউ শাড়িটাকে এরকম মুড়িয়ে দিয়েছে, কেউ চুলটাকে এরকম মুড়িয়ে দিয়েছে, আলটিমেটলি কাক ভেজা ভিজেছে। এত দূরে থেকে লিটারালি ভিজে যাচ্ছে। যাই হোক, মোটামুটি অরুণাচল সবাই ঘুরে নিয়েছে পশ্চিমবঙ্গের, কারণ সব ব্লগার অরুণাচল চলে এসছে। আমি আর সৈকত বাকি ছিলাম, আমরাও চলে এসেছি। এবার ব্যাপারটা হচ্ছে যে এই নুরানাং ওয়াটারফলসে কি হয়েছিল বন্ধুরা, শুটিং হয়েছিল কয়লা মুভির। আমি এই ইনফরমেশনটা তোমাদের দিলাম, তার জন্য একটু তালিয়া কেয়াবাদ না বলে ঠাকুর আমাকে পাপ দিত, ব্লগাররা ধরে পেটাতো, বলতো আমরা ইনফরমেশন দিচ্ছি তুমি দাওনি। যাই হোক, তোমরা এসো, মানে ভাই ফাটাফাটি লাগবে এই জায়গাটায় এসে। এত সুন্দর ওয়াটারফলস। ড্রোন ভিউটা কেমন লাগলো জানিও কিন্তু কমেন্ট করে। আমি ইনস্ট্রাকশন দিয়েছিলাম সৈকতকে এইভাবে তুলবে ড্রোন ভিউটা। চলে এসেছি মেন রোডে। জাং ওয়াটারফল থেকে অনেকটা টাইম কাটিয়ে ফেলেছি। 3:12 বাজে, মানে 1 ঘন্টারও বেশি সময় কাটালাম। এতটাই সুন্দর জায়গা, আসতে মন চাইছিল না। তবে আমরা যেটা ভুল করেছিলাম, ওপরের যখন তোমরা জাং ওয়াটারফলে নামবে, এটা কাউকে আমি বলতে শুনিনি, আমি জানতাম না, ইনফরমেশনটা ছিল না, কোনো ডিরেকশনও ছিল না। একটা রাস্তা চলে একদম লাস্ট যে টার্নটা আছে, একটা দেখবে ডান দিকে চলে যাচ্ছে, আর একটা দেখবে হাইট ব্যারিয়ার দেওয়া সোজা চলে যাচ্ছে। দেখে মনে হবে হাইট ব্যারিয়ার দেওয়া যে সোজা রাস্তাটা, সেটা ওয়াটারফলের অপোজিটে যাচ্ছে। ওটা যদি নাও তাহলে একদম ওয়াটারফলের সামনে গাড়ি নিয়ে চলে যেতে পারবে। আর যেটা ওয়াটারফলের দিকে রাস্তায় যাচ্ছে, সেটা যদি নাও তাহলে কিন্তু সিঁড়ি দিয়ে হেঁটে নামতে হবে। তো এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম, ভবিষ্যতে যারা আসবে আশা করি তাদের কাজে লাগবে। আমরা ওই কষ্ট করে সিঁড়ি দিয়ে নেমে সিঁড়ি দিয়ে উঠলাম। তো এখন আমরা সেই জন্য নিজেদেরকে রিফুয়েল করার জন্য কোনো একটা রেস্টুরেন্ট খুঁজছি। রাস্তাতে যে কোনো একটা রেস্টুরেন্ট পেলে আমরা সেখানে লাঞ্চ করে নেব, তারপর নিজেদেরকে আবার এনার্জিতে ভরপুর করে এগিয়ে যাব তাওয়াংয়ের দিকে। তাওয়াং এখান থেকে মাত্র 32 কিলোমিটার বাকি। 3-3.5 কিলোমিটার এলাম জাং ওয়াটারফল থেকে। এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পেয়ে গেছি, তো চলো এখানেই খেয়ে নিই। যা পাবো তাই খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। ঘড়িতে 3:53। আমরা খেয়ে দিয়ে এবার ফাইনালি তাওয়াংয়ের দিকে এগোচ্ছি। খাওয়া দাওয়াটা ঠিকঠাক ছিল, একদম নর্মাল হোটেল বলা যায়, যেগুলো আমাদের বাঙালিরা ভাতের হোটেল বলি, সেরকম পাহাড়ি একটা বাড়ির ভাতের হোটেল, যেখানে আমরা চিকেন থালি খেলাম, যাতে দিয়েছিল ভাত, ডাল, একটা সবজি, আলু সয়াবিন ভাজা, তার সাথে ছিল হচ্ছে চিকেন, যেটা আমাদের নিল 280 টাকা প্লেট। তো ভালো খেলাম, তৃপ্তি করে খেলাম।
পরপর রিচ খাওয়া হয়ে যাচ্ছিলো, তো আজকে একদম সাদামাটা খাবারটা খুব ভালো লাগলো। আর এখানে ওই ছোটো ছোটো চালগুলো ছিল না, নর্মাল আমরা যেরকম মিনিকেটের চাল দেখি সেরকম চাল ছিল। উফ কি লাগছে দেখো, সাডেনলি দেখতে পেলাম এখানে একটা রেইনবো। এখানে পুরো একটা সুন্দর পুরো কমপ্লিট রামধনু দেখতে পেলাম। ও ফাটাফাটি লাগছে, ক্যামেরাতে সেইভাবে আসছে না, তুমি মোবাইলে তোলো তো। আমি জানি না আসছে নাকি, গোপ্রোতে সেরমভাবে আমি দেখে বুঝতে পারছি না, কিন্তু চোখে দেখে দুর্ধর্ষ লাগছে। এখনই বললাম না বৃষ্টি পড়ছে, আর পুরো এই ভ্যালি এই দিকের পাহাড় থেকে ওই দিকের পাহাড় পর্যন্ত পুরো রামধনুটা দেখা যাচ্ছে এইরকমভাবে। এই যে এখান থেকে দেখছি লেফট সাইডে তাওয়াং, লেফট সাইডে আমরা ঘুরে গেলাম। এখান থেকে 13 কিলোমিটার আমাদের হোমস্টে, আর এখানেই ওয়েলকাম লাগানো আছে, ওয়েলকাম বোর্ড, মানে এখান থেকে তাওয়াংয়ের লোকালিটি শুরু হয়ে গেল। এখান থেকে আমরা তাওয়াং সিটিতে ঢুকে গেলাম। তাওয়াং সিটি একটা নিচের রাস্তায় যাচ্ছে, একটা ওপরে, আমাদের হোমস্টেটা দেখাচ্ছে ওপরে, তাই আমি ওপরের রাস্তাটা নিলাম। আমাদের হোমস্টে এই ওপরের রাস্তাটা চলে যাচ্ছে ওপরে। সব হোমস্টেগুলো কেন এরকম অফরোডিং রাস্তায় বানায় বলো তো? সেটা ঠিক। রাস্তা তো এতক্ষণ পর্যন্ত মাখন ছিল, এত চওড়া রাস্তা, এত সুন্দর রাস্তা পাহাড়ে পাওয়া মানে এটা একটা লাক। তারপরে লাস্টে এসে একটা অফরোডিং দিয়ে ও তাওয়াং আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম টু তাওয়াং। মারাত্মক একটা অফরোডিং করে এসে যখন একটা মারাত্মক ভিউওয়ালা হোমস্টে দেখা যায়। আজকে আমাদের হোমস্টের নাম মিলা হোমস্টে, যার ভিউ হচ্ছে এই রকম। তাহলে অফরোডিং করাটা তো ঠিক আছে, চলতা হে। দাঁড়াও লাগেজগুলো নামাই, রুমটা দেখাচ্ছি, রুম থেকে ভিউটাও দেখাচ্ছি। চলে এসছি আমরা আমাদের আজকের হোমস্টেতে, আজকের ঠিক না আগামী 3 দিনের হোমস্টেতে। আমাদের হোমস্টের নাম মিলা হোমস্টে, আর এই দিকে হচ্ছে মিলা হোমস্টের ভিউ, জাস্ট একটা মেসমারাইজিং ভিউ। উফ, পুরো পাহাড়ের কোলে আমাদের হোমস্টে। আসার সময় রাস্তা একটু খারাপ ছিল, বাট ইটস ওর্থ ইট। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম, আমরা গাড়িটাকে এখানে পার্ক করে দিয়েছি, আর এটাই আমাদের রুম। আচ্ছা, চাও চলে এসছে গরম গরম, চলো তোমাদের রুমটা দেখাই। থ্যাংক ইউ। এসো, এই যে এই হচ্ছে আমাদের রুম। ব্ল্যাঙ্কেট দিয়েছে, চেয়ার আছে, একটা বাইট সাইড টেবিল আছে, এদিকেও টেবিল আছে, আর এটা ফ্লাস্ক আছে, টিভি আছে, ওয়ার্ড্রপ আছে। ওয়ার্ড্রপ থাকলে খুব সুবিধা হয় রাইডিং গিয়ার্সগুলো রাখার জন্য। এই রুমটায় আমাদের কস্টিং পড়েছে পার ডে 2000 টাকা করে, উইথ ব্রেকফাস্ট অ্যান্ড রুম হিটার। এদিকে এসো, বাথরুমটা দেখিয়ে দিই তোমাদেরকে একবার। বেশ অনেক বড় বাথরুমটা, আর বাথরুমে গিজারও রয়েছে, কোমোড আছে, বালতি, শাওয়ার মগ। হ্যাঁ, ভীষণ পরিষ্কার। হ্যাঁ, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আসার পথে যতগুলো সাইট সিন হয় সব কভার করে এসেছি। আর এখানের ওয়েদার কিন্তু বেশ মনোরম। এখন 16-17 ডিগ্রি মতো টেম্পারেচার রয়েছে, আমাকে দেখেই বুঝতে পারছো। কালকে তোমাদের সাথে দেখা হবে বুমলা এবং অন্যান্য কিছু অফবিট সাইট সিনের ভিডিওতে।